Hello dear students, welcome to the way of solution 28th of August 2026 আজকের দিনে আমরা 27শে আগস্ট এবং 28শে আগস্ট দুই দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। সো সকল স্টুডেন্টস যারা পর্বটিতে যুক্ত হয়েছে সকলে পর্বটিতে একটা করে লাইক করো এবং তোমাদের একটা সুখবর জানিয়ে দিই, আজ থেকে আমরা নেক্সট 1 মান্থ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার আগে পর্যন্ত আমরা 10টি করে যে জিকে প্রশ্ন প্র্যাকটিস করছিলাম সেটা বাড়িয়ে 20টি করে জিকে প্রশ্ন করেছি এবং এবার থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে 20টি করে জিকে জিএস প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো সকল স্টুডেন্টস প্রতিদিনের পর্বটিতে যুক্ত হবে। প্রতিদিনে তোমাদের দারুণ আমি প্র্যাকটিস সেশন দিতে চলেছি সকাল সকাল, এবং যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিতে চলেছো অবশ্যই সকল স্টুডেন্টস একদমই মিস করবে না এই পর্বটি প্রতিদিন সকালবেলাতে দেখতে। চলো শুরু করছি আমরা আজকের পর্ব। প্রথম প্রশ্ন স্ক্রিনে, উইংস টু আওয়ার হোপস ভলিউম 2 সংকলনে কার ভাষণ অন্তর্ভুক্ত করা হয়েছে? মানে একজন ব্যক্তির ভাষণ সমূহর একটা সংকলনমূলক বইয়ের নাম হচ্ছে উইংস টু আওয়ার হোপস ভলিউম 2। এটি কার ভাষণ সংকলন? সঠিক উত্তর ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ সংকলন এটি। পাবলিকেশন ডিভিশন অফ MIB মানে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং রিসিভস 7 অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন বুক প্রোডাকশন। দেখো সম্প্রতিকালে FIP এক্সেলেন্স ইন বুক প্রোডাকশন অ্যাওয়ার্ডস 2026 বা 2026-এ পাবলিকেশন ডিভিশন 7টি সম্মাননা অর্জন করেছে, যেটা মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের আন্ডারে একটা পাবলিকেশন ডিভিশন সেটির নাম। আচ্ছা, দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত বিভিন্ন বই এর মধ্যে আছে ভারত 2026, এছাড়া উইংস টু আওয়ার হোপস ভলিউম 2 যেটা আমাদের ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের সংকলন, এছাড়া ইয়োজনা জুলাই 2026 এবং কুরুক্ষেত্র রুরাল ডেভেলপমেন্ট মান্থলি সিন্স 1952। এই কয়েকটা বই সেকেন্ড অ্যাওয়ার্ড জিতেছে বা সেকেন্ড পুরস্কার জিতেছে 7টি সম্মাননার মধ্যে 4টি। ওকে, চলো আজকে আমরা 2 নম্বর প্রশ্নে দেখে নেব কি বলা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, 2026 সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCOর শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আমাদের ভারতও কিন্তু এই সংস্থাটির সদস্য এবং এর বার্ষিক শীর্ষ সম্মেলন 2026-এ অনুষ্ঠিত হতে চলেছে কিরগিজস্তান দেশে। 2026 দ্য 2026 সাংহাই কোঅপারেশন সামিট টেক্স প্লেস ইন বিশকেক কিরগিজস্তান। তাহলে এটা কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হতে চলেছে ফ্রম আগস্ট 31 টু সেপ্টেম্বর 1, 2026, অর্থাৎ 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে এটা কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত হবে। এরপরে গুরুত্বপূর্ণ তথ্য দেখো, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO সংস্থাটি বর্তমানে 10টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে, যার মধ্যে সবথেকে নিউয়েস্ট মেম্বার হচ্ছে বেলারুশ, এছাড়া চীন, ভারত, ইরান, কাজাকিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। টোটাল এই 10টি সদস্য দেশ SCOর, ইনক্লুডিং আমাদের ভারত। এরপরে সম্প্রতি প্রয়াত ডলি পার্টন মূলত কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? বিশ্ববিখ্যাত একজন, তিনি কিন্তু ফেমাস পার্সন ছিলেন ডলি পার্টন এবং সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। তো ডলি পার্টন বিশেষ করে যুক্ত ছিলেন সঙ্গীতের সাথে, তিনি ওয়ার্ল্ড ফেমাস একজন সঙ্গীত শিল্পী ছিলেন, কান্ট্রি মিউজিক লেজেন্ড, তিনি কান্ট্রি মিউজিকের সাথে বিশেষ করে যুক্ত ছিলেন। ডলি পার্টন ডাইজ অ্যাট এজ 80 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। চলো এর পরবর্তী প্রশ্ন 4, সকল স্টুডেন্টস লাইক করে ফেলো পর্বটিতে। 2026 সালের আগস্ট মাসে ভারতের কোন প্রতিবেশী দেশে আকস্মিক বন্যায় অনেক মানুষ নিহত হয়েছেন? সম্প্রতি তোমরা খবরে হয়তো দেখেছো আমাদের ভারতের একটি প্রতিবেশী দেশে আকস্মিক হড়পা বান দেখা গেছে এবং তার কারণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। সঠিক উত্তর এখানে হবে এটি নেপাল দেশ। নেপাল ফ্ল্যাশ ফ্লাড সেখানে আমরা দেখেছি সম্প্রতি হয়েছে। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় অন্তত আমরা যখন এই ভিডিওটি করছি তখন অন্তত 359 জন প্রাণ হারিয়েছে। এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা রিপোর্ট অনুযায়ী কিন্তু আমি এখানে বলছি। এটার মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে,
তোমরা যখন ভিডিও দেখছো তখন হয়তো আরও অনেক বেড়ে গেছে, বাট যখন আমি ক্লাসটা করছি তখন অলমোস্ট 359 জন ইনিশিয়ালভাবে প্রাণ হারিয়েছেন। হ্যাঁ, 27 আগস্ট 2026 রিপোর্ট অনুযায়ী নেপালি পুলিশ এটা জানিয়েছে। এবং হিমালয় সংলগ্ন দেশটির তিব্বত সীমান্তে এই দুর্যোগের একদিন পর এ তথ্য জানা গেল, এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তিব্বত সীমান্ত সংলগ্ন একটি এলাকায় ভূমিধসে 3 জনের মৃত্যু ও ব্যাপক প্রাণহানির খবরও দিয়েছিল, যার ফলে মোট মৃতের সংখ্যা 362 হয়ে দাঁড়িয়েছে। আবার বলছে এই সংখ্যাটা কিন্তু ইতিমধ্যে বেড়ে যেতে পারে। চলো এরপরের প্রশ্ন, সম্প্রতি কে হাঙ্গেরিতে অনুষ্ঠিত কানিজা ওপেন দাবা প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন? কানিজা ওপেন হচ্ছে একটি দাবা প্রতিযোগিতা, এটাতে খেতাব অর্জন করেছেন ভারতীয় দাবাড়ু প্রনেশ এম। ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার, ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রনেশ এম উইন কানিজা ওপেন টাইটেল ইন হাঙ্গেরি। এটা হাঙ্গেরি দেশে অনুষ্ঠিত হয়েছে। এরপরে প্রশ্ন 6, ভারত কত সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশন স্থাপন করবে? যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের যে নাসা আছে, নাসা স্পেস এজেন্সি, তাদের একটা এরকম স্পেস স্টেশন আছে, আমরা জানি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তাই তো? তো তেমনি আমাদের ভারত একটা তাদের নিজস্ব স্পেস স্টেশন স্থাপন করতে চলেছে মহাকাশে। কত সালের মধ্যে? সঠিক উত্তর 2035 সাল এখানে টার্গেট রাখা হয়েছে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ইন্ডিয়া উইল এস্টাবলিশ ইটস ওন স্পেস স্টেশন বাই 2035, অর্থাৎ 2035 সালের মধ্যে আমরা সেখানে ইন্টারন্যাশনাল একটা স্পেস স্টেশন বা একটা আমাদের ভারতের নিজস্ব স্পেস স্টেশন এস্টাবলিশ করতে চলেছি। এটা জানিয়েছেন ইসরোর প্রধান বা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। এরপরের প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি বৃদ্ধা সাথী অ্যাপ চালু করেছে? বৃদ্ধা সাথী অ্যাপ সম্প্রতিকালে চালু করেছে বিহার রাজ্য সরকার। বিহার লঞ্চেস বৃদ্ধা সাথী টিচার সাপোর্ট ফর ক্লাস 9 to 12 জেই নিট প্রিপারেশন। এখানে পুরোটা দেওয়া হয়নি, প্রিপারেশন, যাই হোক। তো জেই নিট প্রিপারেশনের জন্য 9 থেকে 12 যারা আছে তাদেরকে সাপোর্ট করার জন্য, টিচার সাপোর্ট বা শিক্ষকের সহযোগিতা দেওয়ার জন্য এই বিদ্যাসাথী অ্যাপ লঞ্চ করলো বিহার সরকার সম্প্রতিকালে। আজকে আমরা এতটুকুই। 2 দিনে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, এখন কিন্তু একটু ক্রাইসিস চলছে, কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়াই যাচ্ছে না ধরতে গেলে। কারণ এখন যদি দেখো তেমন কোনো আমরা সেরকম বড় ইভেন্টও করছি না, খুব বড় স্পোর্টস ইভেন্টও নেই, পার্লামেন্টের সেশনও নেই, সো একটু কারেন্ট অ্যাফেয়ার্স কম পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি এখানে আলোচনা করেছি। 2 দিন মিলে আমি 7টা কারেন্ট অ্যাফেয়ার্স পেলাম গুরুত্বপূর্ণ। ওকে, এবারে চলো অযথা আমরা বাড়তি নিউজ যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা পড়বো না, যেগুলো পরীক্ষায় আসতে পারে, যেমন এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে ইম্পর্টেন্ট, সেগুলোই আমরা পড়বো। অলরেডি আমরা প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স এই মাসে কিন্তু প্র্যাকটিস করেছি। এবারে চলো, আমি তোমাদের প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জিকে প্রশ্ন করাই, তোমরা জানো নিশ্চয়ই। আজকেও কিন্তু আমরা তেমন জিকে প্রশ্ন প্র্যাকটিস করব। আজকে আমরা আজ থেকে একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, সেটা হচ্ছে এখন থেকে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা নেক্সট 1 মান্থ পরে হতে চলেছে। তো সেই পর্যন্ত আমরা কিন্তু ডেলি স্টুডেন্ট 10টি করে যে জিকে করছিলাম সেটা 20টি করে করবো এবার থেকে, ঠিক আছে? তো আমরা এখানে জিকে প্রশ্ন উত্তর বাড়িয়েছি, এটার জন্য সকলে পর্বটিতে লাইক করো এবং শেয়ার করো। চলো, TWS একাডেমি অ্যাপ, সেখানে আমাদের পঞ্চায়েতের ব্যাচ লঞ্চ হয়েছে, নতুন প্র্যাকটিস ব্যাচ এবং ফাউন্ডেশন ব্যাচ। যারা গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সামনে, যে তোমরা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দিতে পারো এবং সেটার জন্য প্রিপারেশনের প্রয়োজন, তার জন্য আমরা বেসিক থেকে প্রিপারেশন করাবো। আর যাদের বেসিক কমপ্লিট আছে তারা প্র্যাকটিস করতে পারো সেখানে আমাদের ব্যাচে এসে। চলো শুরু করছি আজকের জিকে প্রশ্ন। দক্ষিণ ভারতের বিখ্যাত রম্পা বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? একটি উপজাতি বিদ্রোহ ছিল রম্পা বিদ্রোহ। এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন আল্লুরি সীতারাম রাজু। এবারে দেখো, এই আল্লুরি সীতারাম রাজু, এনার নামে সম্প্রতিকালে এই মাসেই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছে, যার নাম আল্লুরি সীতারাম রাজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাখা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট তার নামটা, এবং তার বিদ্রোহ থেকে পরীক্ষায় আমরা প্রশ্ন পেতে পারি। নেক্সট প্রশ্ন, চিথিরাই উৎসব কোন রাজ্যে পালিত হয়?
চিথিরাই উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটি তামিলনাড়ু রাজ্যে পালিত হয়। আচ্ছা, তামিলনাড়ু রাজ্যে একটা শহর আছে যাকে আমরা সিটি অফ ফেস্টিভ্যাল বলি, তোমরা নিশ্চয়ই জানো। তো সিটি অফ ফেস্টিভ্যাল কাকে বলছি আমরা? কাকে বলছি? মাদুরাইকে বলি। এবং সেই মনে রাখবে, মাদুরাই শহরে একটা মন্দির আছে যেটার নাম মীনাক্ষী মন্দির, সেইখানেই পালিত হয়ে থাকে এই চিথিরাই উৎসবটা। তাহলে মাদুরাই শহরে কোন উৎসব পালিত হয়? পরীক্ষায় প্রশ্ন দিলে আমরা বলবো চিথিরাই উৎসব। নেক্সট প্রশ্ন 2, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেখো, আমরা এখানে একটা জুওলজিক্যাল পার্কের নাম লিখেছি, পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক। পদ্মজা নাইডু কে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। তো তার নামে একটা জুওলজিক্যাল পার্ক আছে দার্জিলিংয়ে। এবং এই যে দার্জিলিংয়ে পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক আছে, সেখানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত আছে। তো অপশন সি রাইট অ্যান্সার। পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক হচ্ছে একটি চিড়িয়াখানা। ওকে, তাহলে এটা দার্জিলিং এ আছে। নেক্সট, ইউক্রেনের রাজধানীর নাম কি? মস্কো, কিয়েভ, মিন্স্ক এবং ওয়ারাস। চলো, এগুলো সবই রাজধানী শহর। কোনটা কোন দেশের আমি লিখে দিচ্ছি। মস্কো থেকে শুরু করি। মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানীর নাম মস্কো। কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী। মিন্স্ক হচ্ছে বেলারুশ দেশের রাজধানী। বেলারুশ এগুলো পূর্ব ইউরোপে অবস্থিত কিছু দেশ। আর ওয়ারাস হচ্ছে পোল্যান্ড দেশের রাজধানী। সবগুলোই ইউরোপিয়ান কান্ট্রি। চলো, প্রশ্ন 5, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন? কোন ব্যক্তি 23তম তীর্থঙ্কর ছিল? আমরা জৈন ধর্মে প্রথম তীর্থঙ্কর থেকে দেখি। জৈন ধর্মে প্রথম যিনি তীর্থঙ্কর ছিলেন তার নাম কি? প্রথম তীর্থঙ্করের নাম ছিল আদিনাথ। তবে জেনে রাখবে, আদিনাথের আরেকটি কিন্তু নাম ছিল, ঋষভ দেব নামেও তিনি পরিচিত ছিল। তাহলে আমরা বলতে পারি ঋষভ দেব ছিল প্রথম তীর্থঙ্কর। তারপরে দ্বিতীয় যিনি তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের, তার নাম হচ্ছে অজিতনাথ। তারপরে চলে আসবো আমরা জৈন ধর্মের সরাসরি 23তম তীর্থঙ্করে। 23তম তীর্থঙ্কর যিনি ছিল তিনি হলেন জৈন ধর্মের প্রথম ঐতিহাসিক তীর্থঙ্কর, নাম ছিল পার্শ্বনাথ। অপশন বি রাইট অ্যান্সার। এবারে দেখো, এখানেই শেষ নয়, এরপরে আরো একজন তীর্থঙ্কর এসেছিল। পার্শ্বনাথের পরে যিনি 24তম বা শেষ জৈন তীর্থঙ্কর হিসাবে আসেন এবং জৈন ধর্মের সব থেকে বা জৈন ধর্মের সব থেকে বিখ্যাত তীর্থঙ্কর ছিলেন, তার নাম হচ্ছে মহাবীর। তাহলে মহাবীর, এনার আরেকটা নাম হচ্ছে বর্ধমান। তো মহাবীর বা বর্ধমান তিনি ছিলেন জৈন ধর্মের সব থেকে শেষ তীর্থঙ্কর, 24তম। এনার আরো একটা নাম আছে, এনাকে নিগ্রন্থ বলা হয়। নিগ্রন্থ নটপুত্র নামেও আমরা তাকে চিনি। এরপরের আমাদের আরো একটি ইতিহাসের প্রশ্ন, প্রাচীন থেকে সরাসরি আমরা আধুনিক ব্রিটিশ ভারতের ইতিহাসে চলে আসব। ভারত শাসন আইন 1935 এ ড্যাশ প্রদান করা হয়েছিল বা কি প্রদান করেছিল ভারত শাসন আইন 1935? দেখো, ব্রিটিশ ভারতে সর্বশেষ প্রণীত সব থেকে বড় আইন, ব্রিটিশরা যখন ভারতে ছিল তাদের দ্বারা প্রণীত সর্বশেষ বড় আইন ছিল এই ভারত শাসন আইন 1935। এটাই কিন্তু ভারতের সংবিধানের পরবর্তীতে সব থেকে বড় উৎস হয়ে দাঁড়ায়। ভারতের সংবিধানের বেশিরভাগ বিষয় কিন্তু এই ভারত শাসন আইন 1935 থেকেই নেওয়া হয়েছে। এবারে দেখো, ভারত শাসন আইন 1935 কি প্রদান করেছিল? অনেক কিছুই প্রদান করে, তার মধ্যে একটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো দিয়েছিল ভারত শাসন আইন 1935। হলো না ইন্টারেস্টিং একটা তথ্য? এর পরের প্রশ্ন আমরা এটা পাবো 7 নম্বর প্রশ্ন, IAEA, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল
অ্যাটমিক এনার্জি এজেন্সি, বাংলায় বলতে গেলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, এর সদর দপ্তর কোথায়? দেখো পুরো বিশ্ব জুড়ে কোন দেশ তার পরমাণু উৎপাদন করছে, তাদের পরমাণু কোন কাজে ইউজ হচ্ছে, তারা ভালো কাজে ইউজ করছে নাকি পরমাণু অস্ত্র তৈরি করতে ইউজ করছে, এই সমস্ত বিষয় তদারকি করার দায়িত্বে আছেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এবং রিসেন্টলি ইরানের এবং আমেরিকার যুদ্ধের সময় এই কিন্তু আমরা IAEA সংস্থাটা বারবার এটার নাম এসেছে। হ্যাঁ, আমেরিকা বছর কয়েক ধরে কিন্তু ইরানের উপরে এই অ্যালিগেশন লাগায় যে ইরান নিজেরা অস্ত্র তৈরি করছে, পরমাণু অস্ত্র, আর এটা ইরান বারবার কিন্তু ডিনাই করে। এবং সেখানে বারবার কিন্তু এই IAEA বলে সংস্থার ভূমিকা সম্পর্কে প্রশ্ন এসেছে বারবার। যাই হোক, এই সংস্থাটার সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর ভিয়েনা। এই যে ভিয়েনাটা কোথায় আছে? প্রথমত জেনে রাখো, ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়া দেশের রাজধানীর নাম, তাহলে এটা অস্ট্রিয়াতে অবস্থিত আছে। আচ্ছা, এই যে ভিয়েনা, এখানে আরও কিছু সংস্থার সদর দপ্তর আছে। ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সংক্ষেপে বলবো ইউনিডো, সদর দপ্তর এখানে আছে। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ মানে ওপেকের সদর দপ্তর কোথায়? অস্ট্রিয়াতে আছে। ঠিক আছে, অস্ট্রিয়ার ভিয়েনাতে। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় কোন সংবাদপত্র প্রকাশ করতেন? মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় ছিলেন তার জীবনের প্রথম দিকে, এবং আমরা দেখব দক্ষিণ আফ্রিকায় তিনি যখন ছিলেন, দক্ষিণ আফ্রিকায় কোন সংবাদপত্র তিনি প্রকাশ করেছিলেন। তিনি এখানে এই নিচের 4টি সংবাদপত্রই প্রকাশ করেছিলেন। ইয়ং ইন্ডিয়া 1919-এ, আচ্ছা 1919-এ তিনি কিন্তু ছিলেন না সেখানে, কারণ তিনি 1915 সালে আমরা দেখব দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে চলে এসেছিল, তাহলে প্রথমটা উত্তর হবে না। ইন্ডিয়ান ওপিনিয়ন 1903 সালে প্রকাশিত হয়, এটা উত্তর হওয়ার কিন্তু একটা চান্স আছে। নবজীবন 1919-এ প্রকাশিত হয়, আর হরিজন 1933 সালের দিকে প্রকাশিত হয়। তাহলে তিনি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন সেখানে তিনি ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটা পত্রিকা প্রকাশ করতেন, 1903 সালে প্রথম এটা প্রকাশিত হয়, বুঝেছো? আর হরিজন পত্রিকাও তিনি প্রকাশ করেছিলেন, নবজীবনও তিনি করেছিলেন, ইয়ং ইন্ডিয়াও তার দ্বারা প্রকাশিত একটি সংবাদপত্র বা পত্রিকা ছিল। এরপরে এই প্রশ্ন 9, সংবিধানের একটি প্রশ্ন। সকল স্টুডেন্টস লাইক করো, আজ কিন্তু 20টি প্রশ্ন হবে, আবার বলছি। ভারতীয় সংবিধানে অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতবর্ষে এই যে আমরা কেন্দ্রের একটা শাসন ব্যবস্থা পাই, সাথে সাথে রাজ্যের একটা শাসন ব্যবস্থা পাই, তাই তো? রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, কেন্দ্রে আবার প্রধানমন্ত্রী আছে, এই যে রাজ্যের বিধানসভা আছে, কেন্দ্রে আবার লোকসভা রাজ্যসভা আছে, এই যে কেন্দ্র এবং রাজ্যের শাসন ব্যবস্থা, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা ফেডারেল সিস্টেম বলছি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলছি। তো এটার ধারণা কোথা থেকে পেয়েছি? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে পেয়েছি। আমেরিকাতেও তো, আমেরিকাকে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে, এখানে 50টা স্টেট আছে আমেরিকাতে, জানো? 50টা রাজ্য আছে। যাই হোক, ভারতে আমরা দেখবো 28টা রাজ্য আছে। ভারতীয় সংবিধানের উৎস আমেরিকা যুক্তরাষ্ট্র, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমরা ভারতের সংবিধানে কি কি পেয়েছি? প্রথমত প্রাইমবেল বা ভারতের সংবিধানের প্রস্তাবনা পেয়েছি, মৌলিক অধিকার পেয়েছি, আর্থিক জরুরি অবস্থা পেয়েছি। আচ্ছা, এটা একটু কনফিউজিং, ঠিক আছে? আর্থিক জরুরি অবস্থার ব্যাপারটা এটা কেটে দাও, আমি পরে এটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, জরুরি অবস্থা মেনলি আমরা জার্মানি থেকে পাই। যাই হোক, এটা কনফিউজিং। নেক্সট, অঙ্গরাজ্য শাসন ব্যবস্থা, সেটা পেয়েছি, এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি আমরা পেয়েছি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। তো এই কয়েকটা জিনিস খুব ভালো করে পড়তে হবে, বিশেষ করে প্রস্তাবনা, মৌলিক অধিকার আর অঙ্গরাজ্য শাসন ব্যবস্থা, এই 3টে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কোন দেশ থেকে পেয়েছি প্রশ্ন আসবে পরীক্ষাতে। এর পরের প্রশ্ন 10, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা বা উদ্ভাবক কে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWWর প্রতিষ্ঠাতা টিম বার্নার্স লি ছিলেন। আচ্ছা, এরপরে চলো এই প্রশ্নটি, কেন্দ্রীয় তালিকায় কয়টি বিষয় আছে? কেন্দ্রীয় তালিকায় আমাদের ভারতের সংবিধানের 7ম তফসিল বা 7th শিডিউলের মধ্যে 3টি তালিকা ভাগ করা হয়েছে ক্ষমতার বন্টনের ক্ষেত্রে। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং আরেকটি হচ্ছে যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট। তো এখানে কেন্দ্রীয় তালিকায় বিষয় সংখ্যা 100টা। ভালো করে দেখো, ভারতের সংবিধানের 7ম তফসিলে কেন্দ্রীয় তালিকায় মূলত এতে 97টি বিষয় প্রথমে ছিল, পরে এখানে
যুক্ত হয়েছে টোটাল 100টি বিষয়। তো 97টি থেকে 100টি বিষয় হয়েছে এখানে। রাজ্য তালিকায় 61টি বিষয় আছে বর্তমানে। সরি, 97 থেকে 100টি বিষয় হয়েছে। এরপরে দেখো রাজ্য তালিকায় 61টি বিষয় আছে বর্তমানে, আগে 66টি ছিল। মানে রাজ্যের কিছু পাওয়ার কিন্তু কেন্দ্রের দিকে চলে গেছে। দেখো ভালো করে দেখো, কিছু কেন্দ্রীয় তালিকায় ছিল 97, বেড়ে তোমার হয়েছে কতগুলি, বেড়ে হয়েছে তোমার 100টি। তো কিছু ক্ষমতা কিন্তু অন্য তালিকায় শিফট হয়েছে। এরপরে যুগ্ম তালিকার অধীনে 52টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বর্তমানে। এবারে এখান থেকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা কমেন্ট করে জানাবে শিক্ষা বলে একটা জিনিস আছে, তাই তো, এডুকেশন। তো এডুকেশনটা কোন তালিকার অংশ? তিনটে তালিকার মধ্যে কোন তালিকায় আমরা শিক্ষা ব্যবস্থার কথা পাবো? কমেন্ট বক্সে জানাবে সবাই এটা। নেক্সট প্রশ্ন 12, অমর্ত্য সেন তার অবদানের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন কোন ক্ষেত্রে? মানে অমর্ত্য সেন তিনি একজন অর্থনীতিবিদ, আমরা জানি অর্থনীতিতে তিনি পেয়েছেন নোবেল পুরস্কার। তিনি নোবেল পুরস্কার কবে পায়? 1998, 1998 সালে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পান তিনি। সরি, প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন তিনি। তো যাই হোক, অমর্ত্য সেন যে নোবেল পায় প্রথম ভারতীয় অর্থনীতিবিদ হিসেবে 1998-এ, তিনি কোন ক্ষেত্রে নোবেল পেয়েছিলেন? নোবেলটা তিনি পেয়েছিলেন জনকল্যাণকর অর্থনীতি বা ওয়েলফেয়ার ইকোনমিক্স বা কল্যাণ অর্থনীতিতে তার অবদানের জন্য। তো অপশন বি রাইট অ্যান্সার করব আমরা। নেক্সট প্রশ্ন 13, তাম্র প্রস্তর যুগে ভারতের উৎপাদিত প্রধান রপ্তানি পণ্য কি ছিল? মানে ভারত কি বেশি উৎপাদন করতে এবং রপ্তানি করত তাম্র প্রস্তর যুগে? তাম্র প্রস্তর যুগ মানে এখানে মূলত আমরা আমাদের যে সিন্ধু সভ্যতার যুগ, মেনলি সেই যুগের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। আর সেই যুগে আমরা দেখব সুতি বস্ত্র। দেখো ভারত অল টাইম, ভারতে কার্পাস এবং মশলা এই দুটি পণ্য ভারত কিন্তু খুব বেশি পরিমাণে উৎপাদন করে। সেটা প্রাচীন যুগ হতে পারে, মধ্যযুগ হতে পারে বা আধুনিক যুগ হতে পারে, সব সময় আমাদের ভারত কার্পাস এবং ডেড স্টুডেন্ট সুতি বস্ত্র উৎপাদন এবং যে মশলা জাতীয় দ্রব্য এগুলি উৎপাদনে প্রথম স্থানেই ছিল। এগুলোই ভারতের প্রধান রপ্তানিকৃত এবং উৎপাদিত পণ্যের মধ্যে পড়ে অল টাইম। মধ্যযুগেও এটাই ছিল। কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত? কামাখ্যা মন্দির অবস্থিত অসম রাজ্যে। গুড। এরপরে অর্থনীতির একটা প্রশ্ন পেয়েছি আমরা, পরের প্রশ্ন, গিন্নি সহগ, হ্যাঁ, গিন্নি কোএফিসিয়েন্ট কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর, আয় বৈষম্য পরিমাপ করতে ব্যবহার করা হয়। দেখো গিনি সহগ বা গিনি কোএফিসিয়েন্ট হলো একটি অর্থনীতিবিদ্যায় ব্যবহৃত পরিসংখ্যানগত পরিমাপ যা কোনো দেশের বা সমাজের আয় বা সম্পদের বৈষম্য পরিমাপ করতে সাহায্য করে। 1912 সালে ইতালীয় পরিসংখ্যানবিদ ও সমাজবিজ্ঞানী কোরাডো গিন্নি এটি আবিষ্কার করেছিলেন, তাই এটাকে গিনি সহগ বলা হয়। এরপরে প্রশ্ন 16, চীনা পরিব্রাজক হিউয়েনসাং বাংলা ভ্রমণ করেছিল কত শতাব্দীতে? দেখো চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে এসেছিল হর্ষবর্ধনের সময়। আর ডেয়ার স্টুডেন্টস, বাংলা ভ্রমণের কথা বলা হচ্ছে, সেটি সঠিক উত্তর হবে 7ম শতাব্দীতে তিনি ভারতে বাংলা ভ্রমণ করেছিলেন। ভারতে এসেছিলেন কার সময়? পরীক্ষায় এটাও আসে, হর্ষবর্ধনের সময়, তাই না?
এরপরে আপিক্য আন্দোলন কোথায় হয়েছিল? এটাকে দক্ষিণ ভারতের চিপকো আন্দোলন বলা হয়। মানে প্রথমত দেখো এটা দক্ষিণ ভারতে হয়েছিল, আমি বলেই দিলাম। চিপকো আন্দোলন কবে হয়েছিল? চিপকো মুভমেন্ট, এনিবডি? চিপকো হয়েছিল 1973-তে, আর আপিক্য মুভমেন্ট হয়েছিল 1983-তে। 10 বছরের গ্যাপ পাবো চিপকো এবং আপিক্য আন্দোলনের মধ্যে। এবং এই পরিবেশবাদী আন্দোলনটা হয়েছিল কর্ণাটক রাজ্যে। তো অপশন ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অ্যামাইলেজের উৎপত্তি স্থল হলো কি? অ্যামাইলেজের উৎপত্তি স্থল কোথায়? অগ্নাশয়, তাই না? অগ্নাশয়ে উৎপত্তি হয়েছে। আচ্ছা, এরপরে এটা, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন ধর্মটি অপরিবর্তিত থাকে? সঠিক উত্তর হচ্ছে কম্পাঙ্ক। অপশন বি রাইট অ্যান্সার। এটা অপরিবর্তিত থাকে আলোর প্রতিসরণের ক্ষেত্রে। উত্তর পশ্চিম ভারতের শীতকালীন বৃষ্টিপাতের প্রধান কারণ কি? একে কি বলা হয়? উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাতকে আমরা সাধারণত পশ্চিমী ঝঞ্ঝা বলি। আচ্ছা, এখান থেকে আরো একটা বাড়ির কাজ দিয়ে আমি শেষ করি তোমাদের ক্লাসটি। তোমরা কমেন্ট বক্সে জানাবে, এই যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় বৃষ্টিপাত হয় আমরা জানি, তার মধ্যে বলো তো দেখি কোন রাজ্যে, কমেন্ট বক্সে জানাবে, কোন রাজ্যে আম্র বৃষ্টি হয় বা আম্র বৃষ্টি আমরা দেখতে পাই? এটা তোমাদের আরো একটা বাড়ির কাজ দেয়া রইল, কমেন্ট বক্সে জানাবে সকলে। আজকের জন্য এতটুকুই। আবার বলছি, তোমাদের সাথে কন্টিনিউ করবে এরকম 20টি করে জিকে প্রশ্ন। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা যতদিন হচ্ছে না ততদিন কিন্তু এরকম 20টি করে আমরা কোশ্চেন্স করব। তো অবশ্যই পর্বটিতে আমরা কিন্তু বেশি বেশি স্টুডেন্টসের উপস্থিতি দেখতে চাই। তো ডেলি মিস করবে না। আর যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে সবাই লাইক করবে এবং কমেন্ট করবে বেশি বেশি করে। দুটো যে হোমওয়ার্ক দিলাম এই দুটো হোমওয়ার্কেরও উত্তর কমেন্ট বক্সে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবে, টাটা।